প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে উজ্জীবিত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন কমিটি দেওয়ার আশা, পদ পেতে নিউ ইয়র্কে শোডাউন। করোনার কারণে 5 মাস পর যুক্তরাজ্যের লাল তালিকা থেকে বাদ যাচ্ছে বাংলাদেশের নাম। 22 সেপ্টেম্বর থেকে শিথিল নিষেধাজ্ঞা, স্বস্তিতে প্রবাসীরা। এবং কোভিড টিকা না নেওয়ায় ইতালিতে 7 শতাধিক চিকিৎসক বহিষ্কার। 15 অক্টোবর থেকে সব ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে গ্রিন পাস। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সাজ রব। দেশটিতে দলটির কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে 7 বছর আগে, তাই নেতাকর্মীরা নতুন নেতৃত্ব চান। তাদের আশা দলীয় প্রধান এবার যুক্তরাষ্ট্রে এসে আওয়ামী লীগের নতুন কমিটি দেবেন। এজন্য বিভিন্ন পদ পেতে মরিয়া অনেকে। তাদের শোডাউনে এখন মুখর নিউ ইয়র্কের বাঙালিপাড়া। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। জাতিসংঘের সাধারণ পরিষদে এসে 2011 সালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি দিয়েছিলেন দলীয় প্রধান শেখ হাসিনা। এরই মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেই কমিটি। গুঞ্জন উঠেছে শেখ হাসিনা এবার ফের নতুন কমিটি দেবেন। আর এ খবরে সভাপতি সেক্রেটারি পদে লড়াই বেশ জমে উঠেছে। সভাপতি হিসেবে ফ্লোরিডার ফজলুর রহমান, নিউ ইয়র্কের মাসুদুল হাসান ও প্রদীপ করের নাম শোনা যাচ্ছে বেশ জোরে সোরে। যারা দায়িত্বে আছে তারা এই দায়িত্বটা পালন করছে না এবং তারা কখনোই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি হোক এটা তারা মনে হয় চায় বলে আমাদের মনে হয় নাই কোনো সময়। দীর্ঘদিন যাবৎ কাউন্সিল হচ্ছে না, সেই কাউন্সিল করার জন্য সবাই আগ্রহ আছে। বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমানকেও শক্তিশালী প্রার্থী মনে করছেন কেউ। তবে এবার যে নতুন কমিটি হবেই এ বিষয়ে কোনো তথ্য নেই তার কাছে। অমুক প্রেসিডেন্ট হচ্ছেন, অমুক সেক্রেটারি হচ্ছেন, আমার কোনো ধারণা নাই। আমাকে এমন কোনো ধারণা দেন নাই। দলের সেক্রেটারি পদেও প্রার্থী অনেক। এদের মধ্যে আছেন বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, কাজী কয়েস, হিন্দুল কাদের বাপ্পা, এমদাদ চৌধুরী, জাকারিয়া চৌধুরী, নুরুল আমিন বাবু ও আব্দুল কাদের মিয়া। নতুন নেতৃত্ব এবং মেধাবী নেতৃত্বের গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ। সেক্ষেত্রে আমি মনে করি এবার মেধাবী এবং তরুণ সাবেক ছাত্রলীগের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে। জননেত্রী শেখ হাসিনা এবার যখন জাতিসংঘ ৭৬তম অধিবেশনে আসবেন, উনি সবকিছুই উনার জানা আছে, উনার নখদর্পণে আছে। উনি যে সিদ্ধান্ত নেবেন আমরা নেতাকর্মীরা সেই সিদ্ধান্তই মেনে নেব। বর্তমান কমিটির মেয়াদ ছিল 3 বছর। 7 বছর আগেই তা পেরিয়ে গেছে। 2015 সালে এই কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানকে বহিষ্কার করা হয় দল থেকে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন কিংবা নতুন কমিটি ঘোষণা নিয়ে দলের হাইকমান্ড থেকে কোনো কিছু জানানো হয়নি। তবে অনেকেই মনে করেন দলীয় প্রধান শেখ হাসিনা এবার নিউ ইয়র্কে এসে নতুন কমিটি দিতে পারেন, আর সেই কমিটিতে স্থান পেতে পারে নতুন কোনো মুখ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্ক সফর ও দলীয় কমিটি নিয়ে প্রতিদিনই মিটিং করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সে খবর জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। এখন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা এবং সেই সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে এবং কখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে এসে পৌঁছাবেন। স্থানীয় সময়ে রোববার সন্ধ্যায় অর্থাৎ বাংলাদেশ সময় সোমবার ভোর 4টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের JFK আন্তর্জাতিক বিমানবন্দরে এসে উপস্থিত হবেন। তো সেই জন্য এখন যুক্তরাষ্ট্রে বিশেষ করে নিউ ইয়র্কে সাজ রব। এর পাশাপাশি যেহেতু দীর্ঘ 2 বছর পর প্রধানমন্ত্রী আসছেন, এখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি হচ্ছে না বহু বছর। 10-11 বছর আগে সম্মেলন হয়েছিল। এর 3 বছর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর 7 বছর যাবৎ কিন্তু মেয়াদ উত্তীর্ণ কমিটি নিয়েই চলছে। কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের রাজনীতি কিন্তু সরগরম। কিন্তু এখন এই মুহূর্তে দলীয় নেতাকর্মীরা অধিকাংশই তারা চাচ্ছেন যে সম্মেলন এবং নতুন কমিটি। এই বিষয়ে আমি কথা বলবো ফজলুর রহমানের সাথে, যুক্তরাষ্ট্র
আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তিনি ফ্লোরিডা থেকে এসেছেন এবং কিছুক্ষণ আগেই তিনি সংবাদ সম্মেলনে তিনি নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন, অর্থাৎ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হিসেবে তিনি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। একটু বলবেন যে আপনাদের সম্মেলন এবং নতুন কমিটি চাওয়ার ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? ধন্যবাদ। আমি মনে করি যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীরা, তৃণমূলের নেতারা সবাই অধীর আগ্রহে জননেত্রী শেখ হাসিনার অপেক্ষা আছে। 17 কোটি মানুষের শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনা। আজকে জননেত্রী শেখ হাসিনার উদ্যোগেই 1987 সালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমার বাসায় বসে প্রতিষ্ঠিত করেন, উনি ঘোষণা করেন এবং সেই থেকে আমি সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করি। অদ্যাবধি পর্যন্ত আমি প্রথম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে দলের কাজ করে যাচ্ছি। মরার আগ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের জন্য কাজ করে যাব। জননেত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা প্রবাস থেকে আমরা দল মত নির্বিশেষে জননেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা সাহায্য সহযোগিতা করে যাব। আপনাকে অনেক ধন্যবাদ জনাব ফজলুর রহমান। আমরা কিন্তু এখানে প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, তাদের মধ্যে এই প্রধানমন্ত্রীর এই আগমন নিয়ে কীরকম প্রস্তুতি, তারা কি ভাবছেন, তাদের দাবি দাওয়া কি, আমি একটু জানতে চাইব। গোপাল চ্যানেল একজন সংস্কৃতি কর্মী এখানে উপস্থিত আছেন আরও একজন সংস্কৃতি কর্মী রোজি আজাদ। আপনাদেরকে স্বাগত। একটু বলবেন যে প্রধানমন্ত্রীর কাছে এইবারের আপনাদের চাওয়াটা কি? প্রধানমন্ত্রী যখনই আসেন তখনই তো প্রবাসীদের কিছু চাওয়া থাকে। ধন্যবাদ সাকি, ধন্যবাদ সময় টেলিভিশন। বাঙালির নয়নের মণি জননেত্রী শেখ হাসিনা 2 বছর পর নিউ ইয়র্কে আসছে। প্রবাসীরা উচ্ছ্বসিত এবং আনন্দিত তাকে বরণ করার জন্য। সেই সাথে আমরা প্রবাসীরা যারা খেটে খেয়ে বাংলাদেশের রেমিটেন্স পাঠাই এবং বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করছি, আমরা মনে করি এই প্রবাসীরা যখন দেশে যাবে বিমানবন্দরের জন্য কোনো হ্যারাসমেন্ট না হয় এবং প্রবাসীদের জানমাল সেগুলো যেন ভালোভাবে বাংলাদেশ সরকার রক্ষণাবেক্ষণ করে এবং প্রবাসীরা যেন খুব ভালোভাবে দেশে থাকতে পারে, যাইতে পারে, সেটাই আমাদের কাছে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। অনেক ধন্যবাদ গোপাল চ্যানেল। রিচার্ড, আপনি শুনছিলেন আরও একটি বড় দাবি সবসময় থাকে, সেটি হচ্ছে যে বাংলাদেশ বিমানের এখানে আসার জন্য অনেক ধরনের সিকিউরিটি ক্লিয়ারেন্সের অপেক্ষায় রয়েছে, সেটির অনুমোদন এখনও পাওয়া যায়নি। তবে নতুন প্রেক্ষাপটে বাংলাদেশ বিমান কিন্তু আসছে, অর্থাৎ প্রধানমন্ত্রীকে বহন করে দীর্ঘ 14 বছর পর বাংলাদেশের প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান কিন্তু যুক্তরাষ্ট্রের মাটি স্পর্শ করছে। এটি একটি সিম্বলিক হিসেবেই দেখছেন সরকার এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের লোকজন। এই ছিল আমার কাছে সর্বশেষ। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। সে খবর জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ব্রিটেনের ভ্রমণের রেড লিস্ট থেকে নাম সরল বাংলাদেশের। এর ফলে বাংলাদেশ থেকে যুক্তরাজ্য হয়ে প্রবেশ করলে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে না। আগামী 22 সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে। এই সিদ্ধান্তে খুশি ব্রিটিশ প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। আগামী 22 সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সহ বিশ্বের 8টি দেশকে ব্রিটেনের রেড লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। বাংলাদেশ ছাড়া বাকি দেশগুলো হলো তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ, মিশর, শ্রীলঙ্কা, কেনিয়া এবং ওমান। যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট সেক্রেটারি এই ঘোষণা দেন। আগামী 4 অক্টোবর থেকে ব্রিটেনে ভ্রমণের বর্তমান ট্রাফিক লাইট সিস্টেম বাতিল করা হবে এবং এগুলোর পরিবর্তে শুধু লাল তালিকা থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সম্প্রতি ব্রিটেনে সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে ব্রিটিশ সরকারের উচ্চ পর্যায়ে কথা বলেন। এই সময় অতি ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাংলাদেশকে সরানোর অনুরোধ জানান তিনি। অবশেষে বাংলাদেশকে ভ্রমণের রেড লিস্ট থেকে বাদ দেওয়ায় ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানান তিনি। সুখবর যে ব্রিটিশ সরকার আমাদের অনুরোধে বাংলাদেশকে রেড অ্যালার্ট থেকে এমবারে নিয়ে এসেছেন। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকরা দেশে ফিরতে পারবেন। ভ্রমণের জন্য তাদের অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না। এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সহ নানা পারস্পরিক বিষয়গুলোর ক্ষেত্রে আরো গতিশীলতা আসবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। হঠাৎ করে যখন আজকে সরকার বাংলাদেশকে
ইউকে সরকার আম্বার লিস্টে নিয়ে এসেছে, আমাদের প্যাসেঞ্জারের মধ্যে একটা খুশির জোয়ার চলে এসেছে। এখন এই আসা যাওয়ার মাধ্যমে যেমনি ব্যবসায়ীরা উপকৃত হবে, তেমনি বাংলাদেশের এবং এদেশের বিনিয়োগ বাড়বে। ব্রিটিশ বাংলাদেশি সহ এখানকার যথেষ্ট ভালো মানুষ মিলে ঢিলে আমরা যে ক্যাম্পেইনটা করেছিলাম, সিগনেচার ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছিল, সেই সিগনেচার ক্যাম্পেইন অনেকটা সফল হলো। আজকে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় চলতি বছরের এপ্রিল মাসের শুরুর দিকে ব্রিটেন সরকার বাংলাদেশকে রেড লিস্টে যুক্ত করে। এতে করে বাংলাদেশে আটকে পড়ে যায় বিপুল সংখ্যক ব্রিটিশ বাংলাদেশি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ইতালিতে এখন পর্যন্ত 728 জন চিকিৎসককে টিকা না নেওয়ায় বহিষ্কার করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী 15 অক্টোবর থেকে সব ক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক করা হচ্ছে। সরকারি বেসরকারি অফিস ও কারখানায় গ্রিন পাস না মানলে সর্বোচ্চ 1200 ইউরো জরিমানা গুনতে হবে। সেই সঙ্গে সাময়িককে বরখাস্ত করা হবে কর্মক্ষেত্র থেকে। ভেনিস থেকে বিস্তারিত মাকসুদ রহমানের রিপোর্টে। আগামী 15 অক্টোবর থেকে সব ক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানসা এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। কর্মক্ষেত্রকে নিরাপদ ও টিকা কর্মসূচিকে শক্তিশালী করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করেছেন বলে তিনি জানান। এখন পর্যন্ত ইতালিতে প্রায় 40 মিলিয়ন মানুষ সম্পূর্ণ টিকার আওতায় এসেছে, যা 12 বছরের অধিক জনসংখ্যার প্রায় 75%। সেপ্টেম্বরের শেষ নাগাদ তা 80%-এ উন্নীত হবে। এদিকে ভ্যাকসিন না নেওয়ায় এখন পর্যন্ত ইতালির 728 জন ডাক্তারকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 15 অক্টোবরের মধ্যে ভ্যাকসিন না নিলে জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী। প্রবাসী বাংলাদেশি যারা ইতালিতে আছি সবারই গ্রিন পাস প্রায় হয়ে গেছে। কাজের ক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক হয়ে গেছে। সর্বক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক করেছে সরকারি এবং বেসরকারি। তাতে আমরা যারা প্রবাসী আছি সবাই অনেক খুশি। সরকারের নেওয়া কঠিন কর্মসূচির জন্য ইতালির করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে বলে মনে করছেন স্থানীয়রা। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। করোনার কারণে বিশ্বব্যাপী চলছে অর্থনৈতিক মন্দাভাব। গত 1.5 বছরের বেশি সময় ধরে চলা মহামারীর আতঙ্কে পৃথিবীর বিভিন্ন দেশ নানা সময়ে নিজেদের বিচ্ছিন্ন করেছে অন্যান্য দেশের সঙ্গে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ও জার্মানির বাণিজ্য সম্পর্কে কী ধরনের প্রভাব পড়েছে, জার্মানি থেকে তা জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। মহামারীতে সবচেয়ে বেশি অর্থনৈতিক ঝুঁকিতে পড়েছে তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলো। করোনায় এমন টালমাটাল অবস্থায় কমেছে বাংলাদেশের সাথে দীর্ঘদিনের বাণিজ্য বন্ধু জার্মানির পণ্যের আদান প্রদানও। যুক্তরাষ্ট্রের পর জার্মানি বাংলাদেশের প্রধান বাণিজ্য বন্ধু হলেও করোনায় সেই বাণিজ্য সম্পর্কে কিছুটা হলেও ভাটা পড়ে। তবে জার্মানি সহ বিশ্বের প্রায় সব দেশে ধীরে ধীরে করোনার ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে দুদেশের চলমান সম্পর্ক আবারও উজ্জীবিত হবে বলে আশাবাদী জার্মানিতে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীরা। বাংলাদেশের সাথে জার্মানির সেই বিভিন্ন বাণিজ্যিক সম্পর্ক, যেমন গার্মেন্টস, তারপরে বিভিন্ন মেশিনারি এবং পাট জাতীয় যে আমাদের ব্যবসা সম্বন্ধ আছে জার্মানির সাথে, আবার পুনরায় গতিশীল হবে। এদিকে করোনায় অনেক নবীন উদ্যোক্তারাও নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনা করেছেন সামাজিক গণমাধ্যম সহ অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে। সেই সাথে পাল্টেছে ক্রেতা ও বিক্রেতাদের রুচি ও মতামত। এত কিছুর পরও জার্মানির সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক অটুট থাকবে এমনটাই মত জার্মানিতে নতুন প্রজন্মের উদ্যোক্তাদের। দেখুন, জার্মানিতে মোট জনসংখ্যার 60%ই করোনার টিকা নিয়েছে। ধীরে ধীরে বার, রেস্তোরাঁ সহ বিভিন্ন মার্কেট খুলে দিয়েছে। বেড়েছে সাধারণ মানুষের মধ্যে চাহিদাও। জার্মানদের কাছে বাংলাদেশেরই তৈরি পোশাকের চাহিদা অনেক। তাই বাংলাদেশের ব্যবসায়ীদের বলবো আবার নতুন করে কাজ শুরু করতে। এমন পরিস্থিতিতে ব্যবসার মন্দা ভাব কাটাতে শীঘ্রই করোনা নিয়ন্ত্রণের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করছেন জার্মানিতে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীরা। করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী ব্যবসা ও বাণিজ্যে পাল্টেছে ধরন এবং গড়ন। এমন পরিবর্তনশীল পরিস্থিতিতে দেশের ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণে কিংবা টিকে থাকবার লড়াইয়ের জন্য কতটুকু প্রস্তুত আছেন, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।
জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। কুয়েতের বিভিন্ন এলাকায় হঠাৎই বৈধ কাগজপত্রহীন শ্রমিকদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশি হেফাজতে আছেন কয়েকদিনে গ্রেফতার হওয়া বিভিন্ন দেশের 2 শতাধিক অভিবাসী শ্রমিক। প্রবাসী বাংলাদেশিরা মনে করেন কোম্পানিগুলো যদি যথারীতি শ্রমিকদের আকামা নবায়ন করে তাহলে কোনো শ্রমিকই অবৈধ হবেন না। শরীফ মোহাম্মদ বিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েতে প্রায় 1.5 লাখ অবৈধ শ্রমিক রয়েছেন, যাদের অনেকেরই আকামা নেই। এদের মধ্যে কিছু সংখ্যক আবার মালিকের বাসা থেকে কিংবা কোম্পানি থেকে পালিয়ে নিখোঁজ। প্রতিদিনই কুয়েতের কোনো না কোনো এলাকায় প্রশাসন হানা দিয়ে অবৈধ শ্রমিকদের গ্রেফতার করছেন। এরই মধ্যে কুয়েতের বেনিদ আল গার এলাকায় 96 জন, আহমেদি ও মোবারক আল কবির এলাকায় গত 2 দিনে 430 জন এবং হাওয়াল্লি এলাকা থেকে 118 জন অবৈধ শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম আরব টাইমস এ তথ্য জানায়। করোনা মহামারীর জন্য গত এপ্রিল মাস থেকে অবৈধ শ্রমিকদের জরিমানা দিয়ে আকামা নবায়ন ও দেশে চলে যাওয়ার সুযোগ দিলেও অনেকেই কুয়েত ছাড়েননি। এদিকে সাধারণ প্রবাসীদের দাবি, শ্রমিকরা অবৈধ হয়ে কুয়েতে আসে না, কোম্পানিগুলোর স্বেচ্ছাচারিতায় আকামা নবায়ন না করার কারণেই শ্রমিকরা অবৈধ হয়ে যান। বিভিন্ন ক্যাটাগরির বিষয় নিয়ে এখানে আসে, তারা বিভিন্ন অজুহাত দেখায়, বিভিন্ন সময় বিভিন্ন টাকা পয়সা দাবি করে। এই টাকাগুলি এই শ্রমিকরা পরিশোধ করতে পারেন না দিদায় তারা অবৈধ পন্থায় চলে যায়। কুয়েতে প্রায় 3 লাখ বাংলাদেশি রয়েছেন, যাদের মধ্যে প্রায় 15,000 আকামাবিহীন। তাদের এই সমস্যার সমাধানে শিগগিরই বাংলাদেশ সরকার ও দূতাবাসের কার্যকর পদক্ষেপের দাবি প্রবাসীদের। সময় সংবাদ, কুয়েত। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময় শিরোনামগুলো। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে উজ্জীবিত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন কমিটি দেওয়ার আশা, পদ পেতে নিউ ইয়র্কে শোডাউন। এবং করোনার কারণে 5 মাস পর যুক্তরাজ্যের লাল তালিকা থেকে বাদ যাচ্ছে বাংলাদেশের নাম। 22 সেপ্টেম্বর থেকে শিথিল নিষেধাজ্ঞা, স্বস্তিতে প্রবাসীরা। এই ছিল আন্তর্জাতিক সময়ে, আর সঙ্গে থাকুন সময়ে।